হতভম্ব ভাব নিয়েই নার্স সেখান থেকে চলে যায়। শামিন আলোর মুখের দিকে তাকিয়ে বলে, আমার দ্বিতীয় বিয়ের প্রয়োজন হলে আমি নিজে এসে তোমার কাছে বলবো। তুমি কেন একবার নিজের সতীন ঠিক করছো? আলো ঘুরে দাঁড়িয়ে ধীরে ধীরে নিজের কেবিনে ঢোকে। শামিন আলোর পিছু পিছু ঢুকে একটা চেয়ার টেনে বসে। আলো গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আচ্ছা, আপনার আর কোনো কাজ নেই? আপনাকে যারা মেয়র বানিয়েছে তাদের সেবা করুন, গিয়ে যান। বেডের পাশের গ্লাসটাকে রেখে আলো বসে পড়ে। সাইড টেবিল থেকে গ্লাসের ঢাকনা উঠিয়ে পানি থেকে গ্লাসটা রেখে দিয়ে আবারও গ্লাস হাতে তুলে নেয়। শামিন বলে, কোথায় যাবে? ওয়াশরুমে? নার্স ডাকবো? আব্বুর কাছে যাব আমি। কপাল কুঁচকে জবাব দিয়ে আলো হাঁটতে থাকে। শামিন বলে, চলো, আমি নিয়ে যাচ্ছি। আলো কোনো বিরোধিতা করে না। সে জানে সে নিষেধ করলেও শামিন পেছন পেছন আসবে। শুধু শুধু কথা অপচয় করে লাভ নেই। আইসিইউর সামনে এসে আলো দাঁড়িয়ে পড়ে। রেহিনা উঠে দাঁড়িয়ে বলে, তুই আসতে কেন গেলি মা? তুই বিশ্রাম নিতি। আলো বলে, আব্বুর কি অবস্থা? সব ঠিক আছে, ধৈর্য ধর। আজান এসে আলোকে ধরে বসিয়ে দেয়। আলো আজানের মুখের দিকে তাকিয়ে বলে, আয়াত কোথায়? দাদির কাছে, বাড়িতে। শামিন দূরে দাঁড়িয়ে আলোকে দেখতে থাকে। খোপা আলগা হয়ে গিয়েছে আলোর। কপালের কাছে কিছু চুল এসে বড্ড বিরক্ত করছে মেয়েটিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে আলোর চোখে চোখ পড়তেই সে চোখ সরিয়ে নেয়। আলো শীতল চোখে শামিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রেহেনাকে ডাকে। আম্মু, রেহেনা মেয়ের দিকে তাকায়। আলো বলতে থাকে, গয়নাগুলো আনতে বলেছিলাম, এনেছিলে? রেহেনা মাথা নাড়ায়। ওনাকে দিয়ে দাও। শামিন আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। আলো তার দিকে তাকিয়ে বলে, ঈশিত আপু চেয়েছিল গয়নাগুলো। আপনার দেওয়া অর্থের সমপরিমাণ গয়না আছে ওখানে, আপুকে দিয়ে দিবেন। রেহেনা ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে রোবটের মতো শামিনের দিকে এগিয়ে দেয়। শামিন ম্লান হেসে প্যাকেটটা হাতে তুলে নেয়। আলো শামিনের দিকে তাকিয়ে বলে, আপনার ঋণ শোধ হয়ে গিয়েছে। এর বিনিময়ে আর কোনো কৃতজ্ঞতা বোধ দেখাতে পারবো না। তোর হাতে ওটা কিসের প্যাকেট? ফুয়াদ শামিনের হাতের প্যাকেটটার দিকে তাকিয়ে আছে। শামিন বলে, এটা এটা তো শ্বশুর বাড়ি থেকে যৌতুক পেলাম। ফুয়াদ হাঁ হয়ে তাকিয়ে থাকে। বলে, মানে তোর ভাবির মা, অর্থাৎ আমার শ্রদ্ধেয় শাশুড়ি আম্মা এগুলো গড়েছিলেন তার মেয়েকে দেবেন বলে। আমার আত্মসম্মানে পরিপূর্ণ বউ এগুলো দিয়ে আমার ঋণ শোধ করেছে। ফুয়াদ শুকনো হাসি হেসে বলে, তোর জন্য এমন একটা মেয়ে ঠিক আছে, নরম কোমল টাইপ বউ পোষাতো না। এ কথা বলছিস কেন? এমনি, তুই কি যেন বলতি, স্ত্রী হচ্ছে বিছানার সৌন্দর্য, শুধুমাত্র শয্যাসঙ্গী। এখন তো দেখছি তুই এই শয্যাসঙ্গী ছাড়া একেবারেই অচল। মাত্র কদিনই এই অবস্থা। শামিন চুপ করে থাকে। ফুয়াদ বলে, বারবার বলেছি এমন কিছু করিস না যার জন্য আজীবন তোকে অনুতাপ করতে হয়। ওকে তীব্রভাবে অনুভব করতে শুরু করেছি আমি। আটকে গিয়েছি, ফেরার পথ নেই। ফুয়াদ শামিনের কাঁধে হাত রেখে বলে, এটাই সম্ভবত তোর শাস্তি। ওকে পাওয়ার ব্যাকুলতায় ছটফট করবি, কিন্তু ও ধরা দেবে না। সত্যি দেবে না? কখনোই না। ফুয়াদ শামিনের দিকে তাকায়। শামিন বাচ্চাদের মতো আগ্রহী হয়েছে জানার জন্যে। ফুয়াদ গা ছাড়া ভঙ্গিতে বলে, কি জানি, নারীর মন বোঝা বড্ড কঠিন। তবে আমি 2% শিওর ও তোর প্রতি নরম হবে। বাকি 98% তোর কাজের উপর নির্ভর করছে। দেখ কি হয়। মাত্র 2%? অনেক বেশি বলেছি আমি। বলে যাস না তুই ওর সাথে কি করেছিস, প্রথমে কোন রূপে আবির্ভূত হয়েছিস ওর সামনে। একটা প্রাপ্তবয়স্ক নারীর মন থেকে এসব মুছে ফেলা খুব কঠিন এবং ধৈর্যের ব্যাপার। সামিন ইয়াসার মির্জা। তাহলে 2% কেন নিশ্চয়তা দিচ্ছিস? একেবারেই দিস না। কোন যুক্তিতে দিলি? অবলাজাত কখনো কখনো ঘৃণা করতে করতে পুরুষকে ভালোবেসে ফেলে, সেই যুক্তিতে। হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, ধনধান্য পরিবারের মেয়েরা গরিব ছেলেদের দেখলে একটা মায়া কাজ করে তাদের মনে, যে মায়া থেকে ভালোবাসা জন্মায়। তবে আমি এই অনুভূতিকে কখনোই ভালোবাসা বলে আখ্যায়িত করব না। এই অনুভূতির নাম সহানুভূতি, ভালোবাসা নয়। ঈশিতা কিছুক্ষণ শান্তর মেসেজটার দিকে তাকিয়ে থাকে। উত্তরে কিছু কথা সাজিয়ে লিখেও ফেলে, কিন্তু ক্ষণ বাদেই তা মুছে ফেলে অফলাইনে চলে যায়। 2 মিনিট পর শান্তের ফোন আসে তার ফোনে। ঈশিতা ফোনটা রিসিভ করবে না করেও রিসিভ করে কানে ধরে চুপ করে থাকে। শান্ত মৃদু হেসে বলে। শান্ত কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, রাগ করলেন? না তো, কেন রাগ করব? তোমাকে রাগিয়ে দেওয়ার মতো একটা কথা লিখলাম। তুমি সহানুভূতি পেতে না চাইলে সাফ সাফ জানিয়ে দেবে, এত ভনিতা করে কথা বলবে না। শান্ত কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, চাই আমি সহানুভূতি পেতে চাই। অভ্যাস খারাপ করে দিয়েছো তুমি, বড্ড লোভী হয়ে উঠেছে মন।
ঈশিতার ঠোঁট প্রশস্ত হয়ে যায় হাসিতে। শান্ত বলতে থাকে, তবে কি জানো, দরিদ্র সুদর্শন পুরুষ এইটা একটা তরুণীর জন্য মারাত্মক বিপজ্জনক। আজীবন ভুগতে হয় ঠিক সময়ে এড়িয়ে না গেলে। এই আমি ফোন রাখলাম। ঈশিতা রাগ দেখিয়ে ফোন কেটে দিতে গেলে শান্ত বলে ওঠে, ইস্যু, আমি এরকম একটা আদরের দুলালিকে ঠিকঠাকভাবে ট্রিট করতে পারবো তো? আগে জানো সে কতটা চায়। কতটা চাই? তুমি যে সানস্ক্রিন লোশন ব্যবহার করো সেটা আমার প্রত্যেক মাসের ম্যাচ ভাড়ার ইস্যু। ঈশিতা চুপ করে থেকে বলে, চাকরি পেলে মেস ছেড়ে দেবে, একটা বাসা নেবে, আমাকে বিয়ে করবে, মোটামুটি দামের একটা সানস্ক্রিন লোশন কিনে দেবে। এতটুকু আত্মবিশ্বাসী হতে পারছো না? আমার আত্মবিশ্বাস, আমি আমার বউকে পুরো একটা স্যালন কিনে দিতে পারবো, কিন্তু সেটা স্বপ্নে। শান্ত উচ্চ শব্দে হাসতে থাকে কথাটি বলে। ঈশিতা চুপ করে থেকে বলে, কি করছো? সস্তার সিগারেট পোড়াচ্ছি। দুপাশের দুজন নীরব থাকে। শান্ত হুট করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, পারলে এড়িয়ে যাও ইস্যু। এই সিগারেটটা পড়তে যতখানি সময় নিচ্ছে তুমিও পড়তে ততখানি টাইম নেবে না। বাবার রাজকন্যা, ভাইদের আদরের বোন, পারলে এড়িয়ে যাও, বোকামি করো না। তুমি যে বলেছিলে জ্ঞান ফিরলে আর কোনো কিছু চিন্তার নেই, তাহলে এখন এসব কি বলছো? শামিন রাসেলের দিকে তাকিয়ে থাকে। রাসেল বলে, আমি বলেছি আশঙ্কা রয়েছে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। শামিন বলে, অপারেশন করা হলো কেন তবে? ওনার জীবন বাঁচানোর জন্য। বেঁচে গিয়েছে উনি প্রাণে, এখন বাকিটা পরে বোঝা যাবে। শামিন মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকায়। আইসিইউর সামনে ক্রাচে ভর দিয়ে বাবার মুখটা আরো নিকট থেকে দেখার, বাবাকে ছোঁয়ার প্রতীক্ষায় আছে সে। দরজার কাছে চোখ রেখে ভিতরে তাকিয়ে আছে। ভেতরে রেহেনা। রাসেল বলতে থাকে, এই ধরনের কেস আমি যে কয়টা হাতে পেয়েছি তাদের মধ্যে শতকরা 20% পেশেন্টের সাথে এমন হয়েছে, তবে বাকি 80% কিন্তু সুস্থ হয়ে উঠেছে। শানিম, অযথা দুশ্চিন্তা করো না। শামিন রাসেলের কথার জবাব দেয় না। রাসেল যেমনটা বলছে যদি সত্যিই তেমনটা হতে থাকে তাহলে আলো খুব ভেঙে পড়বে। রেহেনা বের হয়। একটু পরেই ডাক্তারের পারমিশন নিয়ে আলো ভিতরে ঢোকে। আতায়ুর আলম কারো অস্তিত্ব টের পেয়ে দু চোখ মেলে তাকায়। আলো ধীর পায়ে বাবার দিকে এগোতে থাকে। আতায়ুর চোখ পিটপিট করে মেয়েকে দেখতে থাকে। তার সামনে সালোয়ার কামিজ পরিহিতা, চুলে বেনুনি করা চঞ্চল দস্যি মেয়েটি নয়, বরং দাঁড়িয়ে আছে শাড়ি পরিহিতা, চুলে খোপা করা, গলায় হালকা পাতলা গয়না পরে বউ বউ সাজের একটি মেয়ে। আতায়ুর কয়েক মুহূর্ত মুগ্ধ হয়ে নিজের কন্যাকে দেখে। অত্যন্ত মিষ্টি একটা চেহারা মেয়েটির, একেবারে মায়ের মতো দেখতে হয়েছে। ক্লাস 10-এ থাকাকালীন নানা জায়গা থেকে অসংখ্য বিয়ের প্রস্তাব আসত মেয়েটির জন্য। আতায়ুর আলম কখনো তাদের পাত্তা দিত না। তার ইচ্ছে ছিল মেয়েটিকে সে নিজের পায়ে দাঁড় করিয়ে বিয়ে দেবে। আজ সেই মেয়েটি বউ বউ সাজে তার সামনে দাঁড়িয়ে। আলো তার দিকে তাকিয়ে আছে। আতায়ুর আলম অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, পায়ে কি হয়েছে তোর? হোঁচট খেয়েছি। কিভাবে? তুমি পাশে নেই বলে বারবার খাচ্ছি আব্বু। আতায়ুর আলম ম্লান হাসে। আলো বলে, তোমাকে বুড়ো বুড়ো লাগছে আব্বু। তোকেও মহিলাদের মধ্যে লাগছে। শাড়ি পরে থাকিস কেন? শুধু শাড়িই কিনে দিয়েছে আমায়। তাই কেন? আমার অবস্থান বুঝিয়ে দিতে, সম্ভবত আমি এখন কারো বউ, এটা বারবার মনে করিয়ে দিতে। আতায়ুর আলম মেয়ের দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, সুস্থ হয়ে ওঠা আপু, সবটা গুছিয়ে নিতে হবে তো। এলোমেলো হয়ে যাওয়া সবটা গুছিয়ে নিতে আমার মাথার উপরে বাবার শক্ত একটা হাত দরকার। দয়া করে সুস্থ হয়ে ওঠো তুমি। জ্ঞান ফেরার আজ 3 দিন। আতায়ুর আলমকে জেনারেল কেবিনে শিফট করে দেওয়া হয়েছে। কাল পরশুর মধ্যে বাড়িতে নিয়ে যাওয়া হবে তাকে। রাত অতটা গভীর নয়। বিকেলের দিকে ভাইদের বাড়িতে পাঠিয়ে দিয়ে আলো নিজেও শামিনের সাথে বাড়িতে চলে আসে। তাকে 2 দিন আগেই ছাড়পত্র দিয়ে দিয়েছে ডক্টর। কয়েকদিন পরেই তার পায়ের প্লাস্টার খুলে ফেলা হবে। হসপিটালে এখন শুধু রেহেনা আছে। বিছানায় কিছুক্ষণ শুয়ে থেকে চোখ বন্ধ করে থাকে। তারপর চোখ মেলে ঘড়ির দিকে তাকায়। সময় রাত 10:42। বিছানায় শুয়ে কিছুক্ষণ উসখুস করে সে উঠে বসে। আব্বুর জন্যে মনটা অস্থির হয়ে উঠেছে। এখন কিভাবে যাবে সে? শামিন হাতে ল্যাপটপ সরিয়ে আলোকে কিছু সময় ধরে দেখে। আলো চুপচাপ মাথা নিচু করে বিছানায় বসে আছে। ল্যাপটপ বন্ধ করে মৃদু স্বরে বলে ওঠে, হসপিটালে যেতে চাও?
আলো শামিনের দিকে তাকায়। শামিন বলতে থাকে। যেতে চাও? তাহলে নিয়ে যাব। আলো মাথা নাড়িয়ে না বলে দেয়। শামিন আবারও ল্যাপটপ হাতে নেয়। আলো বলে ওঠে। আর 23 দিন পরে এমনিতেই চলে যাব, তার আগে এত ঘন ঘন যাওয়া আসা করার কি দরকার? শামিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। কতটা দৃঢ়তার সাথে বলেছে আলো এই কথাটা। কিছু সময় চুপ থেকে শামিন বলে। শিওর তুমি আমাকে ছেড়ে 23 দিন পর চলে যাবে? এতটা আত্মবিশ্বাসের সাথে বলছো? হ্যাঁ। শামিনের চোখে চোখ রেখে বলে আলো। আতায়ুর আলম আলোর পাশে দাঁড়িয়ে থাকা শামিনের দিকে তাকিয়ে আছে। সে তার সামনে তেজি প্রতিহিংসা পরায়ণ ভয়ঙ্কর ছেলেটাকে দেখে কিছুটা অবাক হচ্ছে। শামিনের চোখে মুখে আগের হিংস্রতা সে দেখতে পাচ্ছে না। কদিন আগেও যা দেখে সে কেঁপে উঠত, বরং তার সামনে একজন অস্বাভাবিক বিনয়ী একজন লোককে সে দেখছে। এই পরিবর্তিত রূপ হজম করাটা কষ্টকর। আতায়ুর আলম একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে দু চোখ বন্ধ করে ফেলে। আলো উৎকণ্ঠা নিয়ে এগিয়ে আসে। কি হয়েছে আপু, শরীর খারাপ লাগছে? আতায়ুর আলম মাথা নাড়ায়। নিজের মেয়েটার পাশে ওই ছেলেটাকে মেনে নিতে পারছে না সে। বুকের মধ্যে যন্ত্রণা হচ্ছে। ডাক্তার রাসেল এসে আতায়ুর আলমকে পরিদর্শন করে। শামিন আলোর দিকে তাকিয়ে বলে। আরো 2 দিন চাইলে রাখতে পারতে, এত দ্রুত বাড়িতে। আমার আপু, আমি বুঝে নেব। গম্ভীর কণ্ঠে বলে আলো। তারপর ডাক্তার রাসেলের দিকে তাকিয়ে বলে। অসুবিধা নেই তো ডক্টর? ডাক্তার রাসেল মাথা নাড়ায়, একটা হাসি দিয়ে বলে। অসুবিধা নেই, তবে খুব সাবধানে। আলো মাথা নাড়ায়। শামিন চুপচাপ আলোকে দেখে। বাবার সুস্থ হবার খুশিতে সে ভুলে গিয়েছে তারও পায়ে চোট। ক্রাচে ভর করেও লাফিয়ে লাফিয়ে সবটা দেখছে। বিকেলে আতায়ুর আলমকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। হসপিটালের সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। ওয়ার্ড বয়রা এসে আতায়ুর আলমকে ধরে ধরে নামিয়ে নেওয়ার জন্যে দাঁড়িয়ে আছে। আলো বাবার পাশে বসে বাবাকে জড়িয়ে ধরে রেখেছে। বাপ বেটিতে চোখ বন্ধ করে আছে। শামিন দূরে দাঁড়িয়ে এই অদ্ভুত সুন্দর দৃশ্যটি দেখতে থাকে। মেয়েরা সত্যিই বাবা পাগল হয়। হুট করে তার মনেও বাসনা জাগলো তার প্রথম সন্তান যেন মেয়ে হয়। এই পাগল মেয়ে অদ্রিতা আলোর মতো একটা মেয়ে। কথাটা চিন্তা করে স্বামীর মনে মনে ভীষণ লজ্জা পেয়ে যায়। মনে মনে নিজেকে নিজে বলে। বউ থাকবে কি থাকবে না তারই গ্যারান্টি নেই, আর তুই এদিকে বাচ্চার স্বপ্ন দেখছিস। সামিনী আসার ধীর পায়ে হেঁটে আতায়ুর আলমের পরিবারের সামনে দাঁড়ায় শামিন। সবাই তার দিকে তাকায়। সবার মুখের দিকে এক পলক তাকিয়ে খুবই ঠান্ডা গলায় আলোকে বলে। তুমি চাইলে তোমার বাবা মায়ের সাথে যেতে পারো আলো। কদিন ওখানে থাকবে? আলো শামিনের কথায় একটা তাচ্ছিল্যের হাসি হাসে। রেহেনা নরম গলায় আলোকে বলে ওঠে। যাবি মা তুই? আচান আয়াত বলতে থাকে। আপু চলো না, আমাদের সাথে চলো। আলো শামিনের দিকে এক পলক তাকিয়ে তার মাকে বলে। না আম্মু, আমি এখন যাব না। আমি ঠিক 22 দিন পরে চলে আসবো তোমাদের কাছে, একেবারের জন্যে। রেহেনা নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। শামিন আলোকে দেখছে। আলো বলতে থাকে। 22 দিন পর তোমাদের কাছে ফেরার আগে এই লোকটাকে বুঝিয়ে দিয়ে আসবো, এই লোকটা জীবনসঙ্গী হিসেবে সম্মানের যোগ্য না। এই লোকটা একটা অযোগ্য নেতাই নয়, বরং অযোগ্য মানুষও। এর চোখে আঙুল দিয়ে আমি বুঝিয়ে দিতে চাই আম্মু। যাও তোমরা, তোমাদের মেয়েও ফিরবে। গাড়িতে উঠে এক পলক আলোর দিকে তাকিয়ে শামিন গাড়ি স্টার্ট করে। হসপিটালের গেট পেরিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। আলো সিট বেল্ট বাঁধেনি। শামিন বলে। সিট বেল্ট বাঁধতে চাও না কেন? একটা অঘটন ঘটলে তখন বুঝবে। অঘটনের পাশে বসে অঘটনের ভয় পাই না আমি। শামিন হেসে ফেলে। আমি অঘটন? বাহ, কখনো পিশাচ, কখনো জানোয়ার, কখনো ফেরাউন, কখনো আবার অঘটন। আলো চুপ করে থাকে। শামিন বলে। আমি বলেছি 1 মাস পরে তোমার যদি আমার প্রতি অনুভূতি না বদলায় তাহলে তুমি চলে যেতে পারো। সে কথা শুনেই তুমি খুশি হয়েছো তাই না? আচ্ছা, যদি আর 22 দিন পরেও তোমাকে যেতে না দিই, জোর করে আটকে রেখে দিই, যদি জোর জবরদস্তি করি তখন? আলো শামিনের দিকে তাকায়। শামিন ম্লান হেসে বলে। ভয় পেও না, আমি আমার কথা রাখবো, জোর করবো না তোমাকে। আলো শামিনের কথার কোনো জবাব দেয় না। দুজনে দীর্ঘ সময় ধরে চুপচাপ গাড়ি শান্ত নীরের গেট থেকে ভেতরে ঢোকে। গাড়ি থেকে নেমে আলো ক্রাচে ভর দিয়ে বাড়ির ভেতরে ঢোকে। লিভিং রুমের বাড়ির মেয়েরা সবাই দাঁড়িয়ে। একজন অচেনা বৃদ্ধ মহিলা বসে আছে লিভিং রুমের সোফাতে। আলোকে দেখে ঋতু এগিয়ে এসে আলোর মাথায় ঘোমটা তুলে দিয়ে নিচু স্বরে বলে। সম্পর্কে আপনার দাদি শাশুড়ি
আমাদের দাদা শ্বশুরের ছোট বোন। আলো এক পলক মহিলাটিকে দেখে। মাথার চুল ধবধবে সাদা, গায়ের রংটাও বেশ চমৎকার। গায়ে একটা সাদা কালো জামদানি শাড়ি, দেখে বয়স কত তা বোঝার উপায় নেই। হতে পারে 70-এর ওপরে। ভদ্রমহিলা আলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আলোর পা থেকে মাথা পর্যন্ত দেখছে। শামীম লিভিং রুমে এসে মহিলাটিকে দেখে হাসি মুখে এগিয়ে যায়। তারপর কুশল বিনিময় করে। ভদ্রমহিলার নাম ইলোরা মির্জা। তিনি মাথা ঘুরিয়ে আবারও আলোকে দেখে, তারপর শামীমের দিকে তাকিয়ে বলে, ল্যাংড়া বউ, কিন্তু কেউ তো কিছু বললো না। শামীম থমথমে মুখ নিয়ে আলোর দিকে তাকায়, তারপর তার দাদির দিকে ফিরে বলে, পায়ে চোট পেয়েছে দাদি। ইলোরা আবারও আলোর দিকে তাকায়, ঠাট্টার ছলে বলে, কেন, বেশি লাফাই নাকি তোর বউ? আলো কপাল কুঁচকে সিঁড়ির দিকে যায়। এবারের প্রত্যেকটা লোক এক একটা নমুনা। এই নতুন নমুনাটা আবার কোথা থেকে উদয় হলো কে জানে। আলোকে যেতে দেখে ইলোরা বলে ওঠে, কেমন মেয়ে, মুরব্বীদের দেখেও সালাম দেয় না। শামীম দাদির হাত চেপে ধরে চুপ করিয়ে দেয়। আলো ধীরে ধীরে উপরে উঠতে থাকে। ইলোরা শামীমের দিকে তাকিয়ে বলে, কি কেমন মেয়ে এটা? বিয়ে করবি না বলে কেমন মেয়ে বিয়ে করলি? তুমি তো জানোই সবটা, কিছু মনে করো না দাদি। নরম গলায় ইলোরাকে বলে শামীম। ভাবি, আপনার খাবার কি ঘরে পাঠিয়ে দেব? আলো ঘুরে তাকায়। সিতারা দরজার বাইরে দাঁড়িয়ে বলে, ক্রাচটা হাতে তুলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, দরকার নেই, আমি আসছি। সিতারা চলে যায়। শামীম ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আলোর দিকে তাকায়, তারপর বলে ওঠে, বাড়িতে যিনি এসেছেন তিনি একজন মুরব্বী, রেসপেক্ট ডিজার্ভ করে আলো। রেসপেক্ট আমি মানুষের ব্যবহার দেখে করি, ওনার কথাবার্তা ধরন দেখে মনে হয়নি তিনি ওসবের যোগ্য। শামীম বলে, ঠিক আছে, আর যাই করো গালাগাল শুরু করে দিও না অন্তত। দুদিনের জন্য ডাক্তার দেখাতে এসেছে এখানে। আলো কিছু না বলে নিচে নেমে আসে। খাবার টেবিলে বসতেই ফুলির মা তার খাবার বেড়ে দেয়। টেবিলে মোটামুটি বাড়ির সবাই খেতে বসেছে। আলো চুপচাপ খেয়ে নিচ্ছে। এলোরা কিছুক্ষণ আলোকে দেখে ঋতুর দিকে তাকিয়ে বলে, শামিন খেয়েছে? ঋতু মাথা নাড়ায়। এলোরা সরাসরি আলোর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, স্বামীর আগে আগে খেয়ে নেওয়ার রীতি চালু হয়েছে এই মির্জা বাড়িতে বুঝি? আলো সেদিকে ভ্রুক্ষেপ না করে খেতে থাকে। এমন সময় শামীম এসে দাঁড়ায় সেখানে। একে একে প্রায় সবাই খাওয়া শেষ করে উঠে যায়। শামীম একটা খালি চেয়ার টেনে বসে পড়ে। এক পলক আলোর দিকে তাকায় সে। এলোরা আলোকে বলে, স্বামীর কি লাগবে না লাগবে সেটা দেখা। আলো মাথা তুলে একবার শামীম আর একবার ইলোরার দিকে তাকিয়ে প্লেটে হাত ধুয়ে ক্লাস তুলে উঠে দাঁড়ায়। তারপর চলে যায় সে সেখান থেকে। ফুলির মা শামীমের খাবার বেড়ে দিয়ে চলে যায়। খাবার টেবিলে আপাতত শামীম এবং ইলোরা। শামীম খেতে শুরু করে। ইলোরা বলে, যা শুনেছি তাই তো দেখছি সত্যি। তুই এটা কি বিয়ে করেছিস? শামীম চুপচাপ খেয়ে যাচ্ছে। ইলোরা ধমকের সুরে বলে, এখন আমাকে মির্জা বাড়ির ছেলেদের শিখিয়ে দিতে হবে কিভাবে বউ নিয়ন্ত্রণ রাখতে হয়। শামীম খাওয়া রেখে ইলোরার দিকে তাকায়। ঠান্ডা গলায় বলে, আমি কাউকে নিয়ন্ত্রণে আনতে চাই না দাদি। তুই এটা দিয়ে কি করবি? সংসারে মন নেই, অহংকারী, দেমাগি মেয়ে, তোকে দামও দেয় না। বউ আমার থাকবে কি থাকবে না সেই নিশ্চয়তা নেই, আর তুমি বলছো দাম দেওয়ার কথা। হ্যাঁ, এলোরা শামীমের দিকে তাকিয়ে থাকে। শামীম হেসে ফেলে। এলোরার দিকে তাকিয়ে বলে, সংসারে মন লাগানোর টিপস দাও তুমি। এক কাজ করো, আবার আসার সময় তোমাদের বাড়ির ওখান থেকে তাবিজ নিয়ে এসো আমার বউয়ের জন্য। সংসারে মন লাগিয়ে দাও আমার বউয়ের, যাতে আমাকে ছেড়ে না চলে যায়। কথাটি বলে শামীম হাসতে থাকে। এলোরা গম্ভীর কণ্ঠে বলে, ফাজলামি করিস না, তাবিজ লাগবে না। এসব তেজি মেয়েদের শুরুতেই কোমর ভেঙে দিতে হয়, তাহলে সংসারে মন লেগে যায় এদের। শুরুতেই পায়ে শিকল পরিয়ে দিলে আর পালাতে পারবে না। শামীম খেতে খেতে বলে, তা কিভাবে? এই শিকলটা আবার কি? একটা বাচ্চা দিয়ে দে পেটে, দেখবি সংসারে মন না লেগে কই যায়। কথাটা শুনে বিষম খেয়ে যায় শামীম। কাঁদতে কাঁদতে হতভম্ব হয়ে এলোরার দিকে তাকিয়ে বলে, ঘুমন্ত আলোর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার গায়ে চাদরটা টেনে দিতে যায় শামীম। হুট করে আলোর ঘুম ভেঙে যায়। শামীমকে দেখে কিছুটা ভয় পেয়ে গিয়ে ধরপড়িয়ে উঠে বসে। শামীম হাত থেকে চাদরটা ফেলে রেখে বলে, এত ঘুম পাতলা মানুষ আমি জীবনেও দেখি নাই। তাই তুমি নাইট গার্ডের চাকরি নিলেই তো পারো। আলো চাদরটার দিকে এক পলক তাকিয়ে শামীমের দিকে তাকিয়ে বলে, ওটা দিয়ে কি করতে চাচ্ছিলেন? তোমার চাদর চাপা দিয়ে মেরে ফেলতে চাচ্ছিলাম।
ঠান্ডা গলায় জবাব দেয় শামিন। আলো শাড়ির আঁচল টেনে নিজেকে জড়িয়ে নিয়ে বলে। সেটা আপনি করতেই পারেন, আপনার রন্ধ্রে রন্ধ্রে প্রতিহিংসা পরায়ণতা। শামিন শীতল চোখে আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলে, কি এমনভাবে কেন তাকিয়ে আছেন? এই বংশের ছেলেদের কেচ্ছা কাহিনী আমি কিছুই জানি না ভেবেছেন? অধিকাংশ ছেলেই তো 2-3টে করে বিয়ে করেছে, কোনো না কোনো বউকে মেরেছে। এসব কথা তোমাকে কে বলেছে? তার আগে খুন করার সময় সাথে থাকতো আমাদের বংশের ছেলেদের। যা রটে তার কিছুটা হলেও ঘটে। যে আমলের কথা বলছো সে আমল ঘুণে ধরেছে। এখন তো হাত না তুললেও তোমরা মেয়েরা স্বামী নামে বানিয়ে বানিয়ে মামলা ঠুকে দাও, নারী হওয়ার সুবিধা নাও। আলো চুপ করে থাকে। শামিন বলে, উঠে পড়েছো, ভালো হয়েছে। দাদি এমনিতেও বেশ কয়েকবার তোমাকে ডেকে গিয়েছে। উনি কেন ডেকেছে তা তো আমি জানি না, গিয়ে দেখো। আমি যাব না। আগামী 20 দিন তুমি এই বাড়িতে আছো, তো এই বাড়ির বউয়ের মতো থাকো, বেশি ঘাড়তারামি না করে যাও, নয়তো কোলে করে দিয়ে আসবো। আলো কিছুক্ষণ শামিনের দিকে তাকিয়ে থেকে বলে, ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। এবার আমিও আপনাকে একটা কথা মনে করিয়ে দিই ইয়াসার মির্জা। আপনার চেয়ে নেওয়া 1 মাসের আর বাকি মাত্র 20 দিন, এবং আপনার প্রতি আমার অনুভূতি একটুও বদলায়নি, একটুও না। কথাটি বলে আলো ওয়াশরুমে ঢোকে। শামিন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে যায়। আজকে ইহানকে পড়াতে আসলে না কেন? চাকরির ইন্টারভিউ ছিল একটা বিজ্ঞাপন কোম্পানিতে। ঋতু ভাবিকে তো বলেছি। ঈশিতা চুপ করে থাকে। শান্ত ফোনের ওপাশ থেকে বলে ওঠে, তোমাকে বলিনি বলে মাইন্ড খেয়েছো? না। এক শব্দে জবাব দেয় ঈশিতা। তারপর বলে, ইন্টারভিউ কেমন ছিল? টিকবে? বুঝতে পারছি না, মনে তো হচ্ছে টিকে যাব। ঈশিতা চুপ হয়ে শুনতে থাকে শান্তর বিজ্ঞাপন কোম্পানিতে ইন্টারভিউয়ের অভিজ্ঞতা। পেছনে শামিন এসে দাঁড়িয়েছে, সে খেয়াল করেনি। এসো। ভাইয়ার কণ্ঠস্বর শুনে চমকে উঠে হাত থেকে ফোন ফেলে দিয়ে গুটিয়ে দাঁড়িয়ে থাকে সে। শামিন বোনের ভীত সন্ত্রস্ত মুখটার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, প্রবলেম কি? ভয় পেলে কেন এভাবে? ঈশিতা তোতলাতে তোতলাতে বলে, হুট করে এলে তো তাই। ভাইয়া বলো কি বলবে? শামিন বলে, অত্যন্ত জরুরি একটা কথা বলতে এসেছি তোর বিয়ের ব্যাপারে। আমার বিয়ে? হাঁ করে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে ঈশিতা। শামিন বলে, হ্যাঁ। ঈশিতা চোখ মুখ কুঁচকে বলে, ইসমামকে রেখে আবার আমাকে নিয়ে পড়লে কেন ভাইয়া? আমি তো কোনো ছেলের জন্য স্লিপিং পিলস খাইনি। শামিন গম্ভীর কণ্ঠে বলে, ডাক্তার রাসেল আমার হাই স্কুলের ক্লাসমেট, সেদিন হসপিটালে তোকে দেখে পছন্দ করেছে। কথায় কথায় আজ বলল সেও বিয়ের জন্য মেয়ে খুঁজছিল, আর বাবাও তোর বিয়ের কথা বলল। খুব ভালো ছেলে রাসেল, আমাদের গোটা স্কুলে একটা ভদ্র ছেলে থাকলে সেটা ছিল ও। হসপিটালে ডাক্তারি করা বাদ দিয়ে মেয়ে মানুষ পছন্দ করে বেড়ায়, সে ভদ্র? কেন ভাইয়া আমাকে এই উটকো ঝামেলা জড়াচ্ছ? বলছি তো বিয়ে করব না এত তাড়াতাড়ি। ধুর। ঈশিতা ভাইয়ের ওপর রাগ দেখিয়ে চলে যায় নিজের ঘরে। শামিন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ঘরের দিকে পা বাড়ায়। আলো ঘর থেকে বেরিয়ে আসে। আলোর পায়ের প্লাস্টার খুলে ফেলা হয়েছে গতকাল। শামিন দাঁড়িয়ে পড়ে। ক্রাচ কোথায় তোমার? ওটার আর প্রয়োজন নেই, খুঁড়িয়ে খুঁড়িয়ে বেশ হাঁটতে পারি, ওটা একটা বোঝা। আলো হাঁটতে থাকে। শামিন আলোর পিছু পিছু আসে। আলো গম্ভীর কণ্ঠে বলে, পিছু পিছু কেন আসছেন? তুমি আগে যাচ্ছ তাই? আলো চুপ হয়ে যায়। শামিন বলে, প্লাস্টার খুলে ফেলার সাথে সাথে নিজের আগের রূপ ধারণ করেছো দেখছি। হ্যাঁ, রোয়ে শোয়ে হাঁটো, আবার পরে। শামিন কথাটা বলে শেষ করতে পারে না। আলো পুনরায় হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। শামিন খপ করে ধরে ফেলে আলোকে। আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। 1 মিনিট পর নিজেকে ধাতস্থ করে শামিনের দিকে তাকায়। শামিন তাকে শক্ত করে ধরে রেখেছে। নিজেকে ছাড়িয়ে নেয় আলো। শামিন বলে, এইবার পড়ে গেলে না বেশ হইতো, বাম পাটাও ভেঙে যাইতো, দেন হুইল চেয়ারে বসে থাকতে। আগামী 6 মাসের জন্য যেতে পারতেন না কোথাও স্বামীর বাড়ি ছেড়ে। আমার ধরাটাই উচিত হয়নি। আসো তোমাকে ধাক্কা মেরে ফেলে দেই। আলো 1 মিনিট চুপ করে থেকে অতি সাবধানে সিঁড়ি ভাঙতে থাকে। পায়ের গোড়ালিতে এখনো বেশ যন্ত্রণা হয় তার। ধীরে ধীরে নেমে লিভিং রুমে দাঁড়ায়। এলোরা মির্জার ব্যাগপত্র গুছিয়ে রাখা লিভিং রুমে। আজ সে চলে যাবে। আলো ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আমায় ডেকেছিলেন? এলোরা মির্জা আলোর মুখের দিকে তাকিয়ে বলে, আমি চলে যাচ্ছি, তোদের বেশি সময় দিতে পারলাম না। আলো মনে মনে বলে, কে চেয়েছে আপনার সময়? আপনি কেটে পড়ুন। এলোরা নিজের পার্স ব্যাগ থেকে একটা স্বর্ণের চেইন বের করে। আলো কিছু বুঝতে পারছে না। শামিন গিয়ে আলোর পেছনে দাঁড়ায়। এলোরা আলোকে চেইনটা পরিয়ে দিতে দিতে বলে, বউ দেখার উপহার
যদিও তোমাকে আমার পছন্দ হয়নি খুব একটা, তবুও নাতির মুখের দিকে তাকিয়ে দিলাম। আলো ইলোরার দিকে তাকিয়ে আছে। ইলোরা বাড়ির সবার থেকে বিদায় নিয়ে স্বামীনের দিকে তাকায়, তারপর বলে, শিকল পরানোর বিষয়টা মাথায় রাখিস সামিন, সময় থাকতে শিকল পরিয়ে দে, ওটাতেই কাজ হবে। আলো কিছু না বুঝে একবার স্বামীন আর একবার ইলোরার দিকে তাকায়। স্বামীন হেসে ইলোরাকে বলে, সে দেখা যাবে, তুমি চাপ নিও না দাদি। ইলোরাকে বিদায় জানিয়ে ঘুরে দাঁড়াতেই দেখে আলো তার দিকে তাকিয়ে আছে। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাকে শিকল পরানোর কথা বলছিল আপনার দাদি? স্বামীন থতমত খেয়ে যায়, বলে, সেটা আমার এবং দাদির কথা, তুমি নাক গলাচ্ছ কেন? আপনাদের বংশের মেয়েগুলোও আপনাদের থেকে কম না কোনো অংশে। কথাবার্তা চালচলন সব ক্রিমিনালদের মতো। ঈশিতাও কি সেরকম? স্বামীন আলোকে প্রশ্নটা করে সরাসরি আলোর চোখের দিকে তাকিয়ে থাকে। আলো নরম গলায় বলে, না, ঈশিতা ওরকম না, ওই একজনই ব্যতিক্রম। আমার ছোট ভাই ইসমামও ব্যতিক্রম। এসব পলিটিক্স, মারপিট, গুন্ডামি থেকে সব সময় দূরে থাকে। ওর সাথে মিশলে বুঝতে কি চমৎকার একটা ছেলে। আলো স্বামীনের দিকে তাকিয়ে থেকে স্বামীনের কথাটা শোনে। সে আর কোনো কথা বাড়ায় না। দুপুরে সবাই একসাথে খাবার টেবিলে খেতে বসেছে। ইমতিয়াজ মির্জাবাদে টেবিলে বাড়ির সবাই রয়েছে, অথচ পুরো ডাইনিং রুম জুড়ে পিন পতন নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পর পর শুধু চামচের ঠোকাঠুকির শব্দ শোনা যাচ্ছে। কিছু সময় পরে ইলহাম স্বামীদের সাথে বাড়ির ব্যবসার আলাপ জুড়ে দেয়। ইসমামকেও সে শুনতে তাগাদা দেয়, কিন্তু ইসমাম কোনো আগ্রহ দেখাচ্ছে না। ঋতু কয়েক লোকমা খেয়ে প্লেট সরিয়ে রাখে, তার একেবারেই খেতে ইচ্ছে করছে না, খুব বমি পাচ্ছে। আলো এক পলক ঋতুকে দেখে না চাইতেও নিচু স্বরে বলে ফেলে, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? স্বামীন আলোর দিকে তাকিয়ে ঋতুর দিকে তাকায়। ইলহাম তাকিয়ে থাকে ঋতুর দিকে। ঋতু আলোকে বলে, না ভাবি, মাথা ঘুরছে শুধু। কথাটা শেষ করতে পারে না ঋতু। ভিড়মি খেয়ে পড়ে যেতে নিলে আলো খপ করে ঋতুকে ধরে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। ফুলির মা গিয়ে দরজা খুলে দেয়। পরি হাসি হাসি মুখ করে বলে, কোথায় বাড়ির সবাই? খাচ্ছে পরি আপা, ডাইনিং রুমে যাও। পরি হেঁটে ডাইনিং রুমে গিয়ে দাঁড়ায়, তার হাতে একটা ফাইল। স্বামীন মাথা ঘুরিয়ে পরীকে দেখে বলে, ডাক্তার আপা হঠাৎ এলি যে? পরি মুচকি হেসে বলে, আজ মেজো ভাইয়ের কাছে এসেছি মিষ্টি খেতে। ইলহাম অবাক হয়ে বলে, আমার কাছে কি হয়েছে? ভাবি টেস্টের রিপোর্ট নিয়ে এসেছে। ইহানের ছোট ভাই বোন আসতে চলেছে ভাইয়া। ইলহাম থমথমে মুখ নিয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু তার স্বামীর দিকেই তাকিয়ে আছে। স্বামীন কিছুক্ষণ পর মৃদু হেসে বলে ওঠে, ঘরে গিয়ে বিশ্রাম নেও ঋতু। ঈশিতা এবং ইসমাম ইলহামের দিকে তাকিয়ে বলে, কংগ্রাচুলেশনস ভাইয়া। ইলহাম শুকনো একটা হাসি দিয়ে প্লেটে হাত ধুয়ে উঠে পড়ে। ঈশিতা পরীর দিকে তাকিয়ে বলে, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন, খেতে বস। পরি একটা মুচকি হাসি দিয়ে ইসমামের দিকে এক পলক তাকিয়ে ঈশিতাকে বলে, না আপু, পরে। দরজা ভেজিয়ে দিয়ে ইলহাম ঋতুর দিকে তাকায়। ঋতু বিছানায় আধশোয়া হয়ে বসে আছে, মাথাটা নিচু করে রেখেছে সে। ইলহাম এগিয়ে যায়, গিয়ে বিছানার এক পাশে বসে। ঋতু মাথা তুলে ইলহামের দিকে তাকিয়ে বলে, আপনার সন্তান, আপনার যেটা ইচ্ছা হয় করতে পারেন, আমার কোনো মতামত নেই। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে বলে, ওষুধ ঠিকঠাক মতো খাওনি কেন? অনেকটা চড়া গলায় বলে ইলহাম। ঋতু ছলো ছলো চোখে ইলহামের দিকে তাকিয়ে বলে, 1 বছর পরে যখন তালাক দিয়ে দেবেন, তখন বইয়ের কাছে আসার কি দরকার ছিল? বইয়ের কাছ থেকে চা পান, তা তো আপনার ওই রক্ষিতাই আপনাকে দেয়। গাছেরও খাবেন, তলারও কুড়াবেন, তাই না? শাট আপ ঋতু, একেবারে তেজি গলায় কথা বলবে না। মেয়েদের তেজি গলায় কথা বলা আমি পছন্দ করি না, জানো না তুমি? সেটা বইয়ের বেলায় শুধু, রক্ষিতার বেলায় ঠিকই পছন্দ করেন। ওইসব ভালো লাগে আপনার? ইলহাম চোখ রাঙিয়ে ঋতুর দিকে তাকিয়ে আছে, বলে, গলায় বেশ জোর এসেছে দেখছি। এসব কে শেখাচ্ছে তোমায়? তোমার বড় যা? হ্যাঁ, ওই বেয়াদব মেয়েটা। ঋতু তার জবাব না দিয়ে বলে, আপনার সন্তানকে আপনি চাইলে মেরে ফেলতে পারেন, আপনি চাইলে ইহানকেও মেরে ফেলুন। এমনিতে ওরা আপনার ভালোবাসাই হয়নি, ওরা আপনার ভোগ এবং আমার অসহায়ত্বর ফসল। ওদের মেরে দিন, তারপর আমাকে তালাক দিয়ে আপনার রক্ষিতাকে হালাল বানিয়ে সংসার করতে একটু অসুবিধা হবে না ইলহাম মির্জা। ঋতুর কণ্ঠে কিছু একটা ছিল। ইলহাম ঋতুর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে শার্ট প্যান্টে বাড়ি থেকে বেরিয়ে যায়। কি, ঋতু প্রেগনেন্ট? চেঁচিয়ে ওঠে জুই। ইলহাম বলে,
আজ রিপোর্ট হাতে এসেছে। ওটার চাল ইলহাম, এসব গ্রামের মেয়েদের আমার খুব ভালো করে জানা আছে। যেই বুঝতে পেরেছে তুমি ওকে ছেড়ে দিতে পারো, অমনি আর একটা বাচ্চা নিয়ে ফেলেছে। চালবাস মেয়ে কোথাকার। শ্যাট আপ জয়ী, চালবাজ বলবে না। ঋতু খুবই সহজ সরল একটি মেয়ে। জয়ী ইলহামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে ওঠে, বইয়ের নামে আজকাল কিছু বললেই ধমকে উঠছো দেখছি। ভালোবাসা জন্মে গিয়েছে নাকি? ইলহাম কিছু বলে না। জয়ী ইলহামের কাছে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে, সাফ সাফ বলো, তুমি আমাকে চাও কি চাও না? চাই। এক শব্দে বলে ইলহাম। জয়ী বলে, ঠিক আছে, তাহলে ওর বাচ্চা অ্যাবর্শন করাও। আমি 2টা বাচ্চা পালতে পারবো না। ইলহাম জয়ীর দিকে তাকিয়ে বলে, আমার বাচ্চা আমি মেরে ফেলবো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তাহলে কি করতে চাও? শোনো ইলহাম, হয় আমাকে ছেড়ে দিবে, নয়তো বাচ্চা অ্যাবর্শন করাবে। তোমার কাছে দুটো অপশন। 3 বছর ধরে আমি অপেক্ষা করছি। বলেছিলে ইহান একটু বড় হলে ঋতুকে ছেড়ে দেবে। এখন আরেকটা ঝামেলা তৈরি করে বসে আছো, যত সব। ইলহাম চুপচাপ বসে আছে। সে বুঝতে পারছে না সে কি করবে। মরে গেলেও সে নিজের বাচ্চা মেরে ফেলতে পারবে না, এতটা হৃদয়হীন সে নয়। অন্যদিকে জয়ীকে ছেড়ে দিতে হবে। এখন ইলহাম কি করবে কিছুই বুঝতে পারছে না। ঋতু কাঁদছে, একটু পর পর শরীরটা কাঁপছে তার। আলো দরজার বাইরে দাঁড়িয়ে তাকে দেখছে। এই মেয়েটা এভাবে কাঁদছে কেন? এত বড় সুসংবাদ পেয়েও কাঁদছে কেন মেয়েটা? স্বামীর নিজের বিছানায় গা এলিয়ে শুয়েছিল। আলোকে দেখে দ্রুত উঠে বসে, তারপর বলে, সরি, আমি উঠছি, তুমি বিশ্রাম নাও। আলো তার উত্তর না দিয়ে বলে, আপনার ভাইয়ের বউ কাঁদছে। আপনার চরিত্রবান ভাই একটা প্রেগনেন্ট মেয়েকে কষ্ট দিতে পর্যন্ত ছাড়ছে না। এখন কি বলবেন আপনি ইয়াসা মির্জা? স্বামীন হা হয়ে আলোর দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, ঋতু কাঁদছে হুম, কেন? আপনার ভাই তার অ্যাবর্শন করাবে। তাকে 1 বছর রেখে তালাক দিয়ে পরকীয়া প্রেমিকাকে বিয়ে করবে আপনার ভাই। তেজি কণ্ঠে আলো বলতে থাকে। স্বামীন বিছানা থেকে নেমে দ্রুত পায়ে হেঁটে ইলহামের ঘরের দিকে যায়। ঋতুকে ঈশিতা ধরে রেখেছে। হুট করে স্বামীন ঘরে ঢুকে পড়তেই ঋতু চোখের পানি মুছতে ব্যস্ত হয়ে পড়ে। স্বামীন গম্ভীর কণ্ঠে বলে, মেয়েটিকে? ঋতু চুপ করে থাকে। স্বামীন ধমক দিয়ে বলে, মেয়েটিকে ঋতু? এমপির ভাগ্নি জুই। কাপা কাপা গলায় বলে ঋতু। আমার সাথে শুরুতে তোমার বলা উচিত ছিল ঋতু। আলো স্বামীনের দিকে তাকিয়ে বলে, ভাইকে অন্ধর মতো বিশ্বাস করা মানুষ কি করতো? ঋতুকেই চুপ করিয়ে রাখতো, তাই তো? স্বামীন আলোর দিকে এক পলক তাকিয়ে ফোন বের করে ইলহামকে ফোন লাগায়। ওপাশ থেকে ইলহাম ফোনটা রিসিভ করতেই স্বামীন বলে ওঠে, কোথায় তুই? ইলহাম আমতা আমতা করে বলে, একটা কাজে এসেছি ভাইয়া। কেন? তুই যেখানেই থাকিস আগামী 1 ঘন্টার মধ্যে আমার সামনে আসবি ইলহাম। ইলহাম অবাক হয়ে বলে। কেন ভাইয়া? স্বামীন সে প্রশ্নের জবাব না দিয়ে ফোন কেটে দেয়। তারপর ঋতুকে বলে, এখানে বিশ্রাম করবে তুমি। ওদেরকে চাই হয়ে যাক না কেন, বের হবে না, একদম না। ইলহাম চিন্তিত ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছে। গাড়ি শান্তি নীড়ের ভিতরে প্রবেশ করলে গাড়ি থামিয়ে এসে নেমে পড়ে। হেঁটে লিভিং রুম পেরিয়ে সোজা দোতলার সিঁড়ির দিকে যায়। দোতলার লিভিং রুমে স্বামীন দাঁড়িয়ে আছে। খানিকটা দূরে আলো এবং ঈশিতা দাঁড়িয়ে, তাদের পাশেই ইসমাম। ইলহাম এগিয়ে গিয়ে বলে, ভাইয়া কি হয়েছে? স্বামীন কিছু না বলে সশব্দে ইলহামের গালে এক চড় বসিয়ে দেয়। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। ইমতিয়াজ মির্জা নিজের ঘর থেকে বেরিয়ে আসে। ইলহাম হতভম্ব ভাব নিয়ে বলে, তুমি আমাকে মারলে ভাইয়া? জুয়ের সাথে কি তোর? ইলহামের মুখ শুকিয়ে যায় জুয়ের নাম শুনে। স্বামীন চেঁচাতে থাকে, বলছিস না কেন? জুয়ের সাথে কি? কিছু না ভাইয়া। কিছু না? না। স্বামীন পুনরায় একটা চড় বসিয়ে দেয় ইলহামের গালে। ইলহাম চেঁচিয়ে বলতে থাকে, তুমি আমাকে সন্দেহ করে আমার গায়ে হাত তুলেছ, তাও আমার ছোট ভাই বোনের সামনে, তোমার বউয়ের সামনে। হ্যাঁ তুলছি, তুই যা করেছিস তাতে এটাই তোর উপযুক্ত শাস্তি। ইলহাম আলোর দিকে এক পলক তাকিয়ে ভাইকে বলে, কে দিচ্ছে তোমার এসব বুদ্ধি? ওই মেয়েটা, তাই না? আসার সাথে সাথে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করে দেওয়ার ফোন দিয়ে এটেছে। স্বামীন ইলহামের কলার ধরে বলে, ও তোর ভাবি, সম্মান দিয়ে কথা বলবি। আলো স্বামীনের দিকে তাকায়। ইসমামও ভাইকে দেখে। ইলহাম ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ম্লান হাসে। তারপর নিচের কলার থেকে ভাইয়ের হাত ছাড়িয়ে দিতে দিতে বলে, জুইয়ের সাথে আমার সম্পর্ক আছে এবং আমি তাকে বিয়ে করব।
চেঁচিয়ে বলতে থাকে ইলহাম। নিজের ঘর থেকে ইলহামের সব কথা শুনছে ঋতু। তার দুচোখ বেয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে। শামিন একটা গভীর নিঃশ্বাস ফেলে ইলহামকে ধাক্কা দিয়ে বলে, বের হয় বাড়ি থেকে, এক্ষুনি বের হও। ইলহাম ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাইয়া আর কখনো যেন আমি তোকে এই বাড়ির ত্রিসীমানায় না দেখি, এক্ষুনি বের হও। ধাক্কাতে ধাক্কাতে ইলহামকে দোতলার সিঁড়ির কাছে নিয়ে আসে শামিন। ইলহাম কণ্ঠে তেজ নিয়ে বলে, তুমি কে বের করার আমাকে? শামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি সব, তুই বের হইলাম। তুমি আমার বাবাকে মারছো কেন বড় বাবা? বাড়ি থেকে কেন চলে যেতে বলছো? ইহান দূরে দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন এগিয়ে গিয়ে ইহানকে কোলে তুলে নেয়, তারপর নরম গলায় বলে, তুমি আমার ফুপির কাছে যাও বাবা, এখানে বড়রা কথা বলছে। হ্যাঁ, শামিন ঈশিতার দিকে তাকাতেই ঈশিতা এসে ইহানকে নিয়ে চলে যায়। শামিন অগ্নি দৃষ্টি দেয় ইলহামের দিকে। ইলহাম এক পলক ইমতিয়াজ মির্জার দিকে তাকায়, তারপর শামিনের দিকে তাকিয়ে বলে, কি ভেবেছো তোমরা? তোমরা ছাড়া আমি অচল? হ্যাঁ, আমার কোনো মুরদ নেই? হ্যাঁ, থাকবো না এই বাড়িতে আমি। সব সময় তোমার কথা শুনে চলতে হবে ভাইয়া। হ্যাঁ, আমি কাউকে ভয় পাই না, থাকবো না এই বাড়িতে। ইলহাম হন হন করে সিঁড়ি ভেঙে নিচে নামে। শামিন তার জায়গায় দাঁড়িয়ে আছে। একটু পরে ইলহামের গাড়ি স্টার্ট হবার শব্দ শোনা যায়। শামিন সোজা নিজের ঘরে চলে যায়। ইমতিয়াজ মির্জা তার ঘরে ঢোকে। শান্তি নীরের পরিবেশ এখন থমথমে হয়ে আছে। ঋতু নিচের ঘরে শুয়ে আছে চুপচাপ, কাঁদতে কাঁদতে শরীরটা তার নিস্তেজ হয়ে গিয়েছে। ইহান তার ফুপির কাছে। শামিন নিজের ঘরে ল্যাপটপে কিছু কাজ করছিল। মেজাজ যথেষ্ট বিগড়ে রয়েছে তার। এখন অফিসের অ্যাকাউন্ট্যান্টসকে মেসেজ করে দিচ্ছে ইলহামকে যাতে কেউ কোনো টাকা না দেয়। কিছুক্ষণ পরে ল্যাপটপ বন্ধ করে বারান্দার দিকে তাকায় সে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে বাইরে। বারান্দায় আলোর শাড়িটা মেলে দেওয়া ছিল। শুকনো শাড়িটা এভাবে ভিজে যাবে দেখে শামিন এদিক ওদিক তাকায়। ঘরে আলো নেই। ল্যাপটপ সরিয়ে রেখে সে নিজেই উঠে পড়ে বারান্দায় যায় শাড়িটা তুলে নিতে। শাড়িটা দ্রুত তুলে নিতে গিয়ে হঠাৎ খেয়াল করলো কিছু একটা নিচে পড়ে গিয়েছে। শামিন নিচে তাকাতেই তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় লজ্জায়। গুড়ি গুড়ি দৃষ্টি পড়ছে তার, ভিতরেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। বোকার মতো মেয়েদের জিনিসে হাত দেওয়া তার উচিত হয়নি এভাবে। কিন্তু সে কিভাবে জানবে মেয়েরা শাড়ির নিচে তাদের ব্যক্তিগত পোশাক শুকাতে দেয়? নিচে পড়ে থাকা বস্তুটার দিক থেকে চোখ সরিয়ে শাড়িটা জায়গা মতো রেখে দেয়। যার জিনিস সে এসে নিয়ে যাবে, ভিজুক। শামিন শাড়িটা দড়িতে রেখে ঘুরে দাঁড়াতেই দেখে বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে আলো তার দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে ক্ষোভ। শামিন একটা ঢোক গিলে ফেলে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এক্ষুনি যুদ্ধ লেগে যাবে। হয়েছেও তাই। খুঁড়িয়ে খুঁড়িয়ে আলো এসে তার জিনিসপত্র তুলে নিয়ে শামিনের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, অসভ্য, অভদ্র, জঘন্য, ফালতু লোক! কোন সাহসে আপনি আমার পোশাকে হাত দিয়েছেন? ন্যূনতম কমন সেন্স নেই? শামিনের লজ্জার সীমা রইল না। কেন যে সে আগ বাড়িয়ে শাড়িটা তুলতে এলো, সে আলোকে সরি বলতে যাবে তার আগেই আলো তার দিকে এগিয়ে এসে তার বুকে এলো পাথারি কিল ঘুষি মেরে চেঁচাতে থাকে, অসভ্য লোক! কোন সাহসে আমার জিনিসে হাত দিয়েছেন আপনি? জঘন্য লোক কোথাকার, ফালতু লোক! শামিন আলোর দিকে তাকিয়ে আছে। ভীষণ ক্ষেপে গিয়েছে মেয়েটা। সে নরম গলায় বলে, মারছো কেন আমাকে আলো? আমি বুঝতে পারিনি, দেখছিলাম তোমার শাড়িটা ভিজে যাচ্ছে তাই। আলো শামিনের কোনো কথা শোনে না। একটা ধাক্কা দিয়ে সে নিজের পোশাক নিয়ে ঘরের ভেতর চলে যায়। রাগে তার গা কাঁপছে। শামিন বোকার মতো এদিক ওদিক তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে, আমার দোষটা কোথায়? আলো তার পোশাক আলমারিতে তুলে রেখে ঘর থেকে বের হয়ে যায়। শামিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, যুগে যুগে ভদ্রলোকেরাই দোষের ভাগীদার হয়েছে, এটা আবারও প্রমাণিত। হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ফুয়াদের নাম্বার দেখে ফোনটা রিসিভ করে কানে ধরে। ফুয়াদ বলে, একবার বরতলা আসবি, আড্ডা দিতাম। কি করছিস তুই? বউয়ের হাতে মার খেলাম। মানে এতদিন সবকিছু গালাগাল পর্যন্ত ছিল, আজ গায়ে হাত তুললো। উপকার করতে গিয়ে আজ এত বড় একটা বাঁশ খেয়েছি। ইলহামকে দেখে দরজা থেকে জুই সরে দাঁড়ায়। ইলহাম ক্লান্ত ভঙ্গিতে ভেতরে ঢোকে। তার মাথাটা ভীষণ ধরেছে। সোজা গিয়ে জুইয়ের বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে সে। জুই দরজা বন্ধ করে ইলহামের দিকে এগিয়ে গিয়ে বলে, গিয়ে আবার ফিরে এলে যে? কি হয়েছে বাড়িতে? তোমার ভাই কেন ডেকেছিল? বাড়ি থেকে লাথি মেরে বের করতে ডেকেছিল। নিচু স্বরে বলে ওঠে ইলহাম।
জুই বিছানার একপাশে বসে চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে। হোয়াট? বের করে দিয়েছে বাড়ি থেকে। জুইয়ের মুখে হাসি ফোটে। সে নিজের খুশি প্রকাশ না করে বলে, দেখ, যে ওনার বাড়িতে তোমার সম্পত্তি তুমি বুঝে নিয়ে ওদের সাথে সম্পর্ক শেষ করে দাও। ইলহাম চিত হয়ে শুয়ে জুইয়ের দিকে তাকিয়ে বলে। সম্পত্তি কিচ্ছু পাবো না আমি, ভাইয়া সাফ সাফ জানিয়ে দিয়েছে। জুই যেন আকাশ থেকে পড়ল, হতবাক হয়ে বলে, মানেটা কি? ইলহাম জুইয়ের কথার উত্তর না দিয়ে কণ্ঠে একরাশ হতাশা নিয়ে বলে ওঠে। ইহানের জন্য কষ্ট হচ্ছে খুব, ওর কথা মনে পড়ছে। রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এখন যাব কি যাব না ভাবছি। জুই প্রচন্ড বিরক্ত হয়ে যায়। সে তার বিরক্তি প্রকাশ না করে বলে, এখন তোমাকে বলেছে সম্পত্তি দেবে না আর তুমি মেনে নিলে? অদ্ভুত। ইলহাম উঠে বসে, জুইয়ের দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, আমি আমার ছেলেটার জন্য কষ্ট পাচ্ছি আর তুমি সম্পত্তি নিয়ে পড়ে আছো। আচ্ছা একটা কথা বলো তো জয়, আমাকে নাকি আমার সম্পত্তিকে, কোনটাকে তুমি বেশি প্রায়োরিটি দাও? জুই থতমত খেয়ে বলে, অবশ্যই তোমাকে, আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম। আমাকে যদি প্রায়োরিটি দিতেই, তাহলে আমার সন্তানকেও প্রায়োরিটি দিতে। তোমার কণ্ঠে সবসময় ইহানের জন্য তুচ্ছ তাচ্ছিল্য দেখি, এসব আমি বরদাস্ত করব না জয়ী। জুই নরম সুরে বলে, তুমি ভুল বুঝছো ইলহাম, আই এম সরি। ইলহাম বলে, ঠিক আছে, আমার মাথাটা বেশ ব্যথা করছে, চুলগুলো একটু টেনে দাও মাথার, আর কপালটা একটু মাসাজ করে দাও। জুই একবার নিজের হাতের দিকে তাকিয়ে ইলহামের দিকে তাকিয়ে আহ্লাদি গলায় বলে, আমি এইমাত্র নেল পালিশ লাগিয়েছি ইলহাম, তোমাকে ঔষধ এনে দিই মাথা ব্যথা। ইলহাম জুইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, কিছু লাগবে না, তুমি আমার সামনে থেকে যাও। বড় বাবা, ইহানের ডাকে স্বামীন পিছু ফিরে তাকায়। ইহান তার কাছে এগিয়ে আসে। স্বামীন ইহানকে কোলে তুলে নিয়ে বলে, কি হয়েছে বাবা? বাবা কখন আসবে বড় বাবা? বাবাকে বাড়ি থেকে কেন বের করে দিয়েছো? স্বামীন কিছুক্ষণ ইহানের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, তুমি যখন কোনো দুষ্টামি করো তখন তোমার টিচার তোমাকে কিছু সময়ের জন্য ক্লাসরুমের বাইরে দাঁড় করিয়ে রাখে না? ইহান মাথা নাড়ায়। স্বামীন বলে, তোর বাবা একটু দুষ্টামি করেছি, তাই তাকে একটুখানি শাস্তি দিয়েছি। বাবা কি দুষ্টামি করেছে? আর পেন নিয়ে নিয়েছে? কাউকে খুঁজিয়েছে? স্বামীন মাসুম বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। সে কি উত্তর দেবে? ঈশিতা এসে দাঁড়ায় সেখানে। ইহানকে বলে, চলো আমাদের ঘরে চলো, আমার কাছে ঘুমাবে আজ। আমি মাম্মার কাছে ঘুমাবো। স্বামীন ইহানের গালে হাত রেখে বলে, মাম্মা অসুস্থ শোনা, তুমি ফুপির সাথে যাও প্লিজ। ঘরে ঢুকে একটা দৃশ্য দেখে স্বামীন থমকে যায়। আলো চায় নামাজে বসে আছে, স্বামীন দাঁড়িয়ে থাকে। সামনে যে দৃশ্যটি সে দেখছে এটা সম্ভবত তার দেখা সবচেয়ে সুন্দর এবং চক্ষু শীতল করা একটি দৃশ্য। মাকেও সে এভাবে চায় নামাজে বসে থাকতে দেখত। মায়ের চুরি পরা হাতে যে মেয়েটি মোনাজাত ধরে আছে তার হাত দুটো অবিকল স্বামীনের মায়ের মতো গোলগাল। মনে হচ্ছে স্বামীনের মা হোসনে আরা শান্তি মোনাজাত ধরে বসে আছে, মাথায় তার লম্বা একটা ঘোমটা। দীর্ঘ সময় স্বামীন আলোকে দেখতে থাকে। নামাজ শেষ হলে আলো জায়নামাজ থেকে উঠে দাঁড়িয়ে জায়নামাজ ভাঁজ করে ঘুরে দাঁড়াতেই দেখে স্বামীন তার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ ধরে কি বলছিলাম মোনাজাতে আসিয়া? এই ফেরাউনের মৃত্যু কামনা করছিলে? আলো কয়েক মুহূর্ত স্বামীনের দিকে তাকিয়ে জায়নামাজ তুলে রাখতে যায়। স্বামীন হাত বাড়িয়ে আলোর পথ আটকে দেয়। আলোর দিকে তাকিয়ে বলে, বলো না কি বলছিলে মোনাজাতে? ভাইয়া আসবো? ঋতু দরজার বাইরে দাঁড়িয়ে আছে। স্বামীর ঋতুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নরম গলায় বলে, এসো। ঋতু ধীর পায়ে হেঁটে ভেতরে ঢোকে। স্বামীন ঋতুকে বলে, ডাক্তার ডাকতে হবে তোমার জন্য? ঋতু মাথা নাড়ায়। স্বামীন বলে, ঠিক আছে বসো এখানে, বলো কেন এসেছো? ঋতু একটা চেয়ারে বসে মাথা নিচু করে রেখেছে। স্বামীন বলে, বলো কেন এসেছো, কি হয়েছে ঋতু? ঋতু কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ওনাকে বাড়িতে আনুন ভাইয়া। স্বামীন ঋতুর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, না। ঋতু আমতা আমতা করে বলে, এভাবে তো ভাইয়া কোনো সমাধান হয় না, তাই না? আলো বলে ওঠে, এই যে মির্জাবাড়ির লক্ষ্মী মেজ বৌমা, তোমাকে আল্লাহ তাআলা কি দিয়ে গড়েছে একটু বলবে? ঋতু আলোর দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে বলে, এভাবে কি আমার প্রতি ওনার ভালোবাসা জন্মে যাবে ভাইয়া? আপনি ওনাকে ডেকে আনুন, আমার ওনার প্রতি কোনো অভিযোগ নেই। স্বামীন ঋতুর মুখের দিকে তাকিয়ে আছে। ঋতু বলতে থাকে, বাচ্চাটা জন্মালে আমি আপনাদের বাড়ির বংশধরের
আপনাদের হাতে তুলে দিয়ে চলে যাব। আপনার ভাই স্বামী হিসেবে যেমন হোক না কেন, সে বাবা হিসেবে অনন্য। তার প্রতি আমার কোনো রাগ নেই। বাজে না বকে যাও ঋতু, তুমি বিশ্রাম নাও। ভাইয়া, এতটা বাধ্য থেকেও তার মনে জায়গা করে নিতে পারিনি। তার মানে আমি সত্যি অযোগ্য। ওনাকে আপনি বাড়িতে ডাকুন, আমি বাচ্চা জন্মালে চলে যাব। তারপর উনি ওনার বাচ্চাদের নিয়ে পছন্দের নারীর সাথে সুখে থাকুক। শামিন ঋতুর দিকে তাকিয়ে বলে, খুব স্বামীর ঘর ছাড়ার কথা বলছো যে? এসব নিজের বড় জায়ের বুদ্ধিতে করছো নাকি? তোমার বুদ্ধি করে চলে যাচ্ছে সবাই। আলো শামিনের দিকে তাকায়। শামিন আলোকে শুনিয়ে শুনিয়ে ঋতুকে বলে, স্বামীর ঘর ছাড়াও কোনো সমাধান না। স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক। স্বামী খারাপ হলে তাকে শুধরে নিতে হয়, নয়তো নারী কেন বলা হয়েছে তোমাদের বলো? আলোর ইচ্ছে করছে শামিনকে কঠিন কিছু কথা শুনিয়ে দিতে, কিন্তু সে চুপ থাকে। ঋতু শামিনকে বলে, কিভাবে শুধরাবো ভাইয়া? শুধরানোর হলে তো ইহানের জন্মের পরেই শুধরে যেত। শামিন ঋতুর মাথায় হাত রাখে, নরম গলায় বলে, তুমি এই বাড়িতে আসার পর থেকে আমি জেনেছি আমার একটা বোন না, দুটো বোন। বোনের মতো সবসময় খেয়াল রেখেছো আমার উপর ভরসা রাখো। আমি ওর বোনের সংসার এভাবে শেষ হতে দেব না। ওকে নাকানে চোবানে খাইয়ে তবে এই বাড়িতে আনবো। একটু ভুগতে দাও, তোমার গুরুত্ব বুঝতে দাও, আর ওই মেয়েরও ব্যবস্থা আমি করব। ভরসা করো তো আমায়, হ্যাঁ করো না? ঋতু মাথা নাড়ায়। শামিন বলে, গিয়ে রেস্ট নাও, যাও। ঋতু চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। আলো ঋতু আর শামিনকে দেখে। ঋতুর প্রতি শামিনের অগাধ সহানুভূতিকে সে বিচার করতে পারছে না। কখনো মনে হচ্ছে শামিন হয়তো এমনটাই, আবার হুট করেই মনে পড়ে গেল ঋতু তার বংশের বংশধর জন্ম দিয়েছে। শুধুমাত্র এই একটা কারণেই ঋতুর প্রতি এতটা নরম ভাব দেখাচ্ছে সে। নয়তো ওই লোকটা তো শামিনী আসার একটা পিশাচ। ঋতু চলে যেতেই শামিন ঘুরে আলোর দিকে তাকায়। আলো চোখ সরিয়ে নিয়ে বিছানায় ঘুমানোর প্রস্তুতি নেয়। বিছানা থেকে একটা বালিশ তুলে নিয়ে ডিভানে রেখে আলোর দিকে তাকিয়ে বলে, মশারি টাঙিয়ে নাও, খুব মশা পড়ছে, আশেপাশে সর্বত্র ডেঙ্গু। আলো এক পলক শামিনের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে ওঠে, শহরের মেয়র শহরে মশা নিধনের ঔষধ দেওয়ার ব্যবস্থা না করে গুন্ডামি করে বেড়ায়। অমুককে উচিত শিক্ষা দেয়, তমুকের কাছ থেকে প্রতিশোধ তোলে, অমুকের মেয়েকে তুলে এনে বিয়ে করে, তমুকের জমি দখল করে বেড়ালে শহরের ডেঙ্গুর প্রকোপ তো বাড়বেই, তাই না? শামিন আলোর দিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত, তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মেয়র তার সব দায়িত্ব পালন করছে, তারপরও জনগণ সচেতন থাকা জরুরি। মশারি না টাঙিয়ে সবটা মেয়রের ভরসায় ফেলে রাখলে তো চলবে না। মেয়রকে বাড়ি বাড়ি গিয়ে জনগণের মশারি টাঙিয়ে দিয়ে আসবে এখন। আলো চুপ করে থাকে। শামিন আলমারি থেকে মশারি বের করে সেটা টাঙিয়ে দিতে যায়। আলো শামিনের সামনে দাঁড়িয়ে বলে, প্রয়োজন নেই, নিয়ে যান এটা এখান থেকে, আমি মশারির ভেতরে ঘুমাতে পারি না। শামিন আলোর কথা না শুনে মশারি টাঙাতে থাকে। আলো শামিনের হাত থেকে মশারি টেনে নিয়ে নেয়, চেঁচিয়ে বলে, বললাম না প্রয়োজন নেই। শামিন আলোর দিকে তাকিয়ে মশারি টেনে নেয়। আলো তেজ দেখিয়ে নিচের দিকে টানতে থাকে। এক পর্যায়ে শামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শক্তি দেখাচ্ছ? একটা তুলে আছাড় মারবো না, অবাধ্য মেয়ে। এসব যত্নবান স্বামী হবার নাটক আপনার প্রতি আমার অনুভূতি বদলাবে না। আমি ঋতুর মতো মেয়ে নই আসার মির্জা, সো কাজ হবে না কোনো। শামিন কয়েক মুহূর্ত আলোর দিকে তাকিয়ে থেকে টেবিলের ড্রয়ার থেকে একটা কাঁচি নিয়ে এসে মশারিটাকে টুকরো টুকরো করে কেটে ফেলে। আলো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে, তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ে। শামিন উঠে দাঁড়িয়ে গিয়ে ডিভানে উপর হয়ে শুয়ে পড়ে। রাগে তার কপালের দুপাশের রগ দপদপ করছে। মাথাটা ছিঁড়ে যাচ্ছে ইলহামের। জ্বর এসে গিয়েছে। বিকেল থেকে যখন মাথা ব্যথা করছিল তখনই সে টের পেয়েছে জ্বর আসতে চলেছে। শরীরের সর্বত্র যন্ত্রণা করছে, একটু স্বস্তি পাচ্ছে না সে। ইহানের সাথে কথা বলতে বেশ কয়েকবার ফোন করেছিল ঈশিতার কাছে। ঈশিতা ফোন ধরেনি, বাড়ির কেউই ফোন ধরবে না সে জানে। বাধ্য হয়ে পোনা চাচার নাম্বারে ফোন করে জেনে নিয়েছে ইহানের খবর। ঋতুর খবরও জানতে চেয়েছিল। কেন জানতে চেয়েছিল তা ইলহাম বুঝতে পারছে না। ঋতুর পেটে তার সন্তান শুধুমাত্র সেই জন্যেই কি? ইলহাম সেদিনের কথা মনে করতে থাকে। বাবা মা জোর করে একটা গ্রামের সদ্য ক্লাস 10-এ পড়ুয়া মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। মা বাবার ধারণা ছিল সুন্দরী নামাজি অল্প বয়সী বউ পেলে বকে যাওয়া ইলহাম শুধরে যাবে। কিন্তু লাভের লাভ কিছু হয়নি, বরং একটা প্রাণবন্ত ফুটফুটে ফুলে কালশিটে পড়েছে তার মতো অমানুষের হাতে পড়ে। বিয়ের প্রথম দিন থেকে মাগনা
গৃহ পরিচারিকা এবং যৌনদাসী হিসেবেই ট্রিট করে এসেছে মেয়েটিকে। কখনো উঁচু গলায় কথা বলে প্রতিবাদ পর্যন্ত করেনি মেয়েটি। পেটে ইলহামের দুটো সন্তান ধরেও ফিরে যেতে হবে খালি হাতে। মাঝখানে স্বামীর ভালোবাসা কি সেটাই কখনো বুঝল না। কিছুক্ষণ এসব কথা ভেবে ইলহাম চোখ বন্ধ করে ফেলে। জ্বরের তীব্রতা বাড়ছে। ইলহাম খেয়াল করেছে অসুখ বিসুখ হলেই সে ভীষণ অপরাধ বোধে ভুগতে থাকে। সুস্থ থাকলে অমানুষ হয়ে যায়, কষ্ট দেয় একটা ফুলকে। জ্বরের ঘোরে পিড়পিড় করে বলে ওঠে, জ্বর থাকুক, আজীবন থাকুক। মাথা ঘুরিয়ে সে তার পাশে ঘুমিয়ে থাকে জুইকে দেখে। একটা গভীর নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে ডেকে ওঠে। জুই, ঘুমের মধ্যে হু বলে সাড়া দেয়। ইলহাম বলে, জ্বরটা একটু মেপে দেখবে? জুই উঠে বসে। চোখ ডলতে ডলতে উঠে গিয়ে থার্মোমিটার নিয়ে এসে ইলহামের কপালে ধরে। জ্বর 102। ইলহাম কিছুক্ষণ জুয়ের দিকে তাকিয়ে থেকে বলে, আমি বাড়ি যেতে চাই এক্ষুনি, এই মুহূর্তে। গাড়ি থামিয়ে ইলহাম নেমে পড়ে। সে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। রিয়াজ গেট বন্ধ করে ছুটে এসে বলে, আপনাকে ধরবো ভাইয়া? ইলহাম নিষেধ করে। কলিং বেল চিপে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। সিতারা এসে দরজা খুলে দেয়। রাত 3টের সময় ইলহামকে দেখে সিতারা অবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ইলহাম তাকে পাশ কাটিয়ে টলতে টলতে সিঁড়ির দিকে যায়। ফুলির মা এসে সিতারাকে ফিসফিসিয়ে বলে, নেশা করছে নাকি? কি জানি। তাহলে আজ বড় ভাইজান একে মেরেই ফেলবে। দরজায় ঠক ঠক আওয়াজ হয়। ঋতু ভাবল ঈশিতা হয়তো ইহানকে দিতে এসেছে। অসুস্থ শরীর নিয়ে বিছানা থেকে নেমে গিয়ে দরজার ছিটকিনি খুলে দেয়। দরজা খুলে সে অবাক হয়ে তাকিয়ে থাকে। ইলহাম লাল দুটো চোখ নিয়ে ঋতুর দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত ঋতু নিজের স্বামীর দিকে তাকিয়ে থেকে তার কপালে হাত ছোঁয়ায়। ইলহাম তার স্ত্রীকে দেখতে থাকে। খুবই নিচু স্বরে ঋতু বলে ওঠে, আপনার গায়ে তো বেশ জ্বর। হুম। বলে ধীর পায়ে হেঁটে বিছানার দিকে যায়। তারপর ধপ করে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ে। ঋতু এগিয়ে গিয়ে বলে, ওষুধ খেয়েছেন? গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ইলহাম কোনো উত্তর দেয় না। থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখে 103-এর একটু কম। এক্ষুনি জ্বর নামানো প্রয়োজন। ঋতু প্রায় ছুটে ঘর থেকে বের হয়ে দাঁড়িয়ে পড়ে। স্বামীনকে ডাকা যাবে না। ভাইয়া যদি ইলহামকে দেখে রেগে যায়। ঋতু নিজেই একটা বাটিতে পানি এনে ইলহামের মাথায় জলপট্টি দিতে থাকে। ইলহাম চোখ পিটপিট করে ঋতুর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, দিও না এসব, প্রয়োজন নেই। ঋতু ইলহামের কোনো কথার জবাব না দিয়ে চুপচাপ নিজের কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে ঋতু বলে ওঠে, আপনার প্রেমিকা কেন করে না এসব? সে তো আর আমাকে বিয়ে করে আমার বাচ্চা পেটে ধরে আটকে যায়নি তোমার মতো বেহায়া নয়। ঋতু ইলহামের দিকে তাকায়। ইলহাম নিচু স্বরে বলে, ইহান কোথায়? ঋতু বিছানা থেকে নামতে নামতে বলে, আপুর ঘরে, আমি নিয়ে আসছি। ইলহাম ঋতুর হাত টেনে ধরে। ঋতু বসে পড়ে। ইলহামের দিকে তাকাতেই ইলহাম বলে, দরকার নেই, তুমি দরজা বন্ধ করে এসো, আমি ঘুমাবো। ধীরে ধীরে নেমে ঋতু দরজা বন্ধ করে ইলহামের পাশে গিয়ে বসে। ইলহাম কাঁপা কাঁপা একটা হাত ঋতুর দিকে এগিয়ে দিয়ে তার পেটে হাত রাখে। ঋতু চমকে উঠে তাকায় তার স্বামীর দিকে। ইলহাম নরম গলায় বলে, আমি এই বাচ্চাটা চাই। জানি, আপনি শুধু আমাকেই চান না। ঠান্ডা গলায় বলে ঋতু। তার কণ্ঠে না ছিল কোনো ক্ষোভ, না ছিল কোনো হতাশা। ইলহাম কিছু না বলে একটা ম্লান হাসি হেসে দেয়। তারপর দু চোখ বন্ধ করে শুয়ে থাকে চুপচাপ। ফ্রেশ হয়ে নিচে নামতেই ফুলের মায়ের কাছে ইলহামের বাড়িতে আসার খবর পেয়ে খেপে যায় স্বামীন। রেগে বেগে দোতলায় চলে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। কিছুক্ষণ পরে ঋতু দরজা খুলে দিয়ে স্বামীনের দিকে তাকিয়ে থাকে। স্বামীন বিছানায় শুয়ে থাকা ইলহামকে একবার দেখে ঋতুকে ধমক দিয়ে বলে, কেন ঢুকতে দিলে ওকে ঘরে? তোমাকে নিষেধ করেছিলাম না? পাঞ্জাবির হাতা গুটিয়ে ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে বলে, নেশা করেছে নাকি বেয়াদবটা? ঋতু স্বামীনের হাত টেনে ধরে। স্বামীন ঋতুর দিকে তাকায়। ঋতু বলে, ওনার গায়ে জ্বর ভাইয়া, সারা রাত ছটপট করেছে জ্বরে, এই মাত্র ঘুমিয়েছে,
দয়া করে কিছু বলবেন না। দুপুর নাগাদ ইলহামকে হসপিটালে অ্যাডমিট করা হয়। জ্বরে অচেতন হয়ে গিয়েছিল সে। ঋতু এবং ঈশিতা তার সাথে হসপিটালে আছে। বিকেলের দিকে টেস্টে ধরা পড়ে ইলহাম ডেঙ্গু পজিটিভ। তাকে স্পেশাল কেয়ার ইউনিটে শিফট করা হয়। অবস্থা খুবই গুরুতর। বাড়িতে এসে শামিন পুরো বাড়িতে অস্বাভাবিক নিস্তব্ধতা খেয়াল করে। ফুলির মা এবং সীতারাকে ডাকতে থাকে সে। কেউ কোনো সাড়া দেয় না। দোতলা থেকে ইসমাম নেমে আসে। শামিন ইসমামের দিকে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছিস? হসপিটালে। আমি গিয়ে ঈশিতার ভাবিকে পাঠিয়ে দেব। ভাবিও তো অসুস্থ। ফুলির মা আর সীতারা কোথায়? ফুলির বাবা অসুস্থ, তাই ফুলির মা চলে গিয়েছে। সীতারা নিজেই অসুস্থ, আমি দুজনকে ছুটি দিয়েছি। শামিন চিন্তিত ভঙ্গিতে বলে, কি একটা মুশকিল হয়ে গেল। ইহানকে কে সামলাবে? বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই। কেন, তোমার বউ? ঠান্ডা গলায় বলে ইসমাম। শামিন ম্লান হেসে বলে, তাহলে তো হতোই। ইসমাম বলে, ইহানকে তোমার থেকে ভালো কেউ সামলাতে পারবে না ভাইয়া। ওকে তুমি দেখো, আমি যাচ্ছি। অসুবিধা হলে ফোন দেব। ইসমাম চলে যায়। শামিন ধীর পায়ে হেঁটে ইমতিয়াজ মির্জার ঘরের কাছে দাঁড়িয়ে পড়ে। ঘরের ভেতর ইমতিয়াজ মির্জা ইহানকে বই পড়ে শোনাচ্ছে। শামিন তাদের বিরক্ত না করে নিজের ঘরে চলে আসে। দরজার নব ঘোরার শব্দ হতেই আলো নড়ে চড়ে বসে। সে একটা বই পড়ছিল। শামিন ঘরে ঢুকে ফ্রেশ হয়ে আলোর সামনে গিয়ে দাঁড়ায়। আলোর দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, এটা নাও। আলো কপাল কুঁচকে প্যাকেটটার দিকে তাকিয়ে বলে, কি এটা? তোমার জন্য একটা ফোন। বাবা মায়ের সাথে কথা বলবে। আর মাত্র 19 দিন আছি এই বাড়িতে। 19 দিনের জন্য কোনো ফোনের দরকার নেই আমার। শামিন আলোর দিকে শীতল দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। হঠাৎ করে প্রচন্ড রাগ হচ্ছে আলোর উপর। ঔদ্ধত্যের একটা সীমা থাকে। এই মেয়েটা দিনকে দিন সেটা ক্রস করে ফেলেছে। এত ক্ষমা চাইবার পরেও একটু নরম হবার নাম নেই। শামিন ফোনটা বিছানার উপর ফেলে রেখে আলোকে হতবাক করে দিয়ে আলোর হাত ধরে বলে, চলো। আলো বলে, কোথায়? আগামী 19 দিন তুমি আমার বউ। তো আগামী 19 দিন তুমি আমার সংসার সামলাবে। মানে? হতভম্ব হয়ে যায় আলো। শামিন দাঁতে দাঁত চেপে বলে, রান্না করবে? চলো রান্নাঘরে চলো। আলো অবাক চোখে শামিনকে দেখছে। শামিন আলোকে টানতে টানতে নিস্তলার রান্নাঘরে নিয়ে আসে। আলো অবাক চোখে শুধু শামিনকেই দেখছে। শামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ফ্রিজে মাছ, মাংস, সবজি সব আছে। এমন কোনো রন্ধন সামগ্রী নেই যেটা এই রান্নাঘরে পাবে না। খুঁজে খুঁজে বের করে রান্না করবে। ইহানের জন্য সবজি দিয়ে খিচুড়ি, মুরগির মাংস, আমার বাবার জন্য অল্প মশলাপাতি দিয়ে এক একটা সবজি, তোমার এবং আমার জন্য দুজনের জন্য সাদা ভাত এবং যে কোনো একটা মাছ। আলো শামিনের দিকেই তাকিয়ে আছে। শামিন আলোর দিকে খানিকটা ঝুঁকে বলে, যদি আজ এসব করতে না পারো তাহলে 19 দিন পর আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভুলে যাও। এমনভাবে এই বাড়িতে আটকে রাখবো, কখনো যেতে পারবে না আমাকে ছেড়ে। শামিনের কণ্ঠে কিছু একটা ছিল। আলো ঘাবড়ে যায়। শামিন আলোর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায় নিজের ঘরে। আলো থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। একবার চুলা, একবার ফ্রিজের দিকে তাকায়। তার মাথা ঘুরছে। ঘরে ঢুকে দেওয়ালে হাত দিয়ে চাপড় মেরে বিছানার উপর গিয়ে বসে পড়ে সে। ধীরে ধীরে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে চুপচাপ বসে থাকে। দীর্ঘ সময় পরে তার আলোর জন্য খারাপ লাগতে শুরু করে। এমন ব্যবহার করাটা উচিত হয়নি। মেয়েটার এমনিতেই পায়ে চোট, কিন্তু কেন আলো এখনো এমন করছে? এতটাই ঘৃণ্য নাকি শামিন? একটু নরম কেন হচ্ছে না? ফুয়াদের ফোন আসে। রিসিভ করবে না ভেবে আবার রিসিভ করে। ফুয়াদ ওপাশ থেকে বলে ওঠে, ইলহামের কি অবস্থা? স্পেশাল কেয়ার ইউনিটে শিফট করা হয়েছে। আচ্ছা আমি যাচ্ছি, তুই কি করছিস? শামিন কিছুক্ষণ চুপ করে থেকে এইমাত্র ঘটে যাওয়া ঘটনা বিস্তারিত বলতে থাকে। ফুয়াদ সবটা শুনে বলে, আমি জানতাম তুই সামিনী আসার মির্জা। তোর ধৈর্য হবে না। নারীর মন পেতে সাধনা করবি তুই, তাহলে তো হলোই। তুই এইমাত্র যেটা করলি তাতে ওর মনে তোর জন্য অনুভূতি পরিবর্তন হওয়া তো দূরে থাক, তোর প্রতি রাগ আরো বাড়িয়ে দিয়েছিস। এখন গিয়ে সরি বলে নিয়ে আয়, যা। শামিন ফোন কেটে কিছুক্ষণ থম মেরে বসে থাকে। তারপর উঠে নিচে চলে যায়। আলো বিরস্ব মুখে খুন্তি নেড়ে পাতিলে মশলা কষাতে থাকে। মনে মনে যত ধরনের গালাগাল রয়েছে সব শামিনকে দিয়েছে সে। মশলা কষানো হয়ে গেলে একটা প্যাকেট হাতে তুলে নেয়। কি মেশাচ্ছ ওটা? শামিন পেছন থেকে বলে। তার দৃষ্টি আলোর হাতের দিকে। আলো ঘুরে দাঁড়িয়ে শামিনের দিকে তাকায়, তারপর তার হাতের প্যাকেটের দিকে তাকায়। শামিন বলে,
কি মেশাচ্ছিলে? বিষ জাতীয় কিছু? আলো থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে। শামিন আলোর দিকে এগিয়ে এসে বলে, মানুষ যদি গরু ছাগলের সাথেও বসবাস করে দীর্ঘদিন, তাহলে তাদের প্রতি মায়া জন্মে মানুষের। আমার প্রতি তোমার জন্মানো না, এখন বিষ খাইয়ে মারতে চাইছো আমাকে? এই যুগের রাছিয়াগুলো এত নিষ্ঠুর কেন বলো তো? আলো চোখ তুলে শামিনের চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, টেস্টিং সল্ট, তরকারির স্বাদ বাড়াতে দিচ্ছিলাম। আমার রান্নার হাত বাজে, খেতে পারতেন না কেউ। শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে উচ্চ শব্দে গা দুলিয়ে হাসতে থাকে। দীর্ঘ সময় পরে হাসি থামিয়ে বলে, আই নো ওটা কি, তোমাকে ভুরকে দিতে মজা করছিলাম। তুমি ঘরে যাও, যাও এক্ষুনি, ফ্রিজে সব রান্না করা আছে, গরম করে নিলেই হয়ে যাবে।